সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। না, আজও আবৃত্তি শোনাতে আসিনি। কয়েকটা কথা তোমাদের সঙ্গে একটুখানি ভাগ করে নেব বলে আজ আশা তোমাদের কাছে। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো কবিতা সম্ভবা আমাদের নতুন স্বপ্ন, নতুন ঠিকানা, নতুন আশ্রয়। কবিতা সম্ভবার আমি ইন্টেরিয়ারটাও তোমাদের দেখিয়েছিলাম যে এখানে কি কি আছে, কিভাবে এখানে কাজ হচ্ছে। আসলে কবিতা সম্ভবা বলতে পারো একটা স্বপ্ন পূরণ, এবং সেই স্বপ্ন আমার একার নয়। যারা যারা জড়িয়ে আছো তোমরা প্রত্যেকের সঙ্গে আমাদের এই স্বপ্নটা আমরা মিলিয়ে দিতে চেয়েছি। কবিতা সম্ভবা নিয়ে কয়েকটা ছোট ছোট কথা বলবো বলে আজ এলাম। সেটা হচ্ছে যে এখানে কি কি হয়। কবিতা সম্ভবাতে আমরা আপাতত সপ্তাহে একদিন শনিবার বিকেল 5টা থেকে আবৃত্তির ক্লাস করছি। আমি করাচ্ছি ক্লাসটা। ইতিমধ্যে অনেকে জয়েনও করেছেন আমাদের ক্লাসে। এই ক্লাসের বিশেষত্ব কী, আর কবিতা সম্ভবা কেন একটি কবিতা স্টুডিও, সেই জবাবদিহি করার যথেষ্ট কারণ আছে। এই জবাব তোমরা যারা যারা চেয়েছো, তোমাদের সঙ্গে সেই জবাবটা সানন্দে ভাগ করব। প্রথম কথা হচ্ছে, কবিতা সম্ভবা শুধু একটি ঘর নয়। আমি শুরুতেই বলেছি কবিতা সম্ভবা একটি কবিতা স্টুডিও। একটি স্টুডিওতে কি থাকে? আলো থাকে, ধ্বনি বা সাউন্ড থাকে। কবিতা সম্ভবাতে দুটো তো আছেই। আমাদের নিজস্ব সাউন্ড আছে, মাইক্রোফোন আছে অনেকগুলো, আমাদের নিজস্ব আলো আছে। আমি আজকে কবিতা সম্ভবা থেকেই এই ভিডিওটা বানাচ্ছি। আর যেটা আছে, একটা সুন্দর ছোট্ট স্মার্ট মঞ্চ আছে। 100% অ্যাকোয়াস্টিক্স, শব্দ যাতে বাইরের শব্দ ভিতরে না আসে, আর ভিতরের শব্দ যাতে বাইরে না যায়। 100% হয় না আসলে, যাই হোক আমরা চেষ্টা করেছি প্রফেশনাল অ্যাপ্রোচ থেকে অ্যাকোয়াস্টিক্স করার। এবার কি হয়, আমরা যারা আবৃত্তি করি, গান করি, মঞ্চের কাজ করি, নাটক করি, অভিনয় করি, কণ্ঠনাটক করি, যাই করি না কেন, কথা বলবার যে কোনো অঙ্গন হোক, একটা জিনিস হয়, কি করে আমি মাইক্রোফোন ব্যবহার করব। মঞ্চ ভীতি একটা বিরাট ব্যাপার। মঞ্চ ভীতি তাড়াবো কী করে? এই গোটা ব্যাপারটাই না খুব অভ্যাসের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। এখন যারা আবৃত্তি চর্চা করতে তোমরা নতুন যারা আসছো, মানে সেই অর্থে সারা বছর যে অনেক অনেক আমরা স্টেজ পাই, মঞ্চ পাই, তা কিন্তু নয়। তাহলে সে মঞ্চভীতি কাটাবে কী করে? কবিতা সম্ভবা কিন্তু সেই সমস্ত সমস্যা মাথায় রেখে এই উদ্যোগটা নিয়েছে যে এখানে যারা ক্লাস করতে আসবে তারা মাইক্রোফোনে চর্চার সুযোগ পাচ্ছে। এখানে যারা চর্চা করতে আসবে প্রতি 2 মাস অন্তর একটি করে মক, অর্থাৎ চেষ্টা করছি, ধরা যাক মধুসূদন দত্তের একটি কবিতা, সেটা হতে পারে বীরাঙ্গনা কাব্য থেকে, সেটা হতে পারে ব্রজাঙ্গনা কাব্য থেকে, রবীন্দ্রনাথের কবিতা হতে পারে, জীবনানন্দ দাশের কবিতা হতে পারে। একটি করে কবিতা ছাত্রছাত্রীরাও বেছে নিতে পারেন, কিংবা কখনো কখনো আমিও সহযোগিতা করছি। তারা সময় দিচ্ছি তাদের 2 মাস। 2 মাসের মধ্যে সেই কবিতাটি তারা চর্চা করবেন, অভ্যাস করবেন, ভালো মতো আমাকে বারবার করে শোনাবেন, এবং যখন আমি মনে করব যে হ্যাঁ এই কবিতাটি শোনানোর উপযুক্ত হয়েছে, সেটা কিন্তু অনন্তকাল ধরে নয়, ওই 2 মাস, 1.5 থেকে 2 মাসের মধ্যে তাকে ওই কবিতাটি তৈরি করতে হবে। তারপরে সামনে আমাদের তো অনেক ছেলে মেয়ে এখানে কাজ করে, সবাই আসবে, এবং সেদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকের কবিতা শুনব। অর্থাৎ একা একা কবিতা বলবার যে সাহস বা নিষ্ঠা,
সেটার কিন্তু একটা ইন্ধন আমাদের কবিতা সম্ভবাতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ওই 2 মাস পরে সেই কবিতাটি সে মঞ্চে উঠে বলার সুযোগ পাবে, কারণ আমাদের মঞ্চ নিজস্ব, আলো নিজস্ব, সাউন্ড নিজস্ব। তাই যারা এই কবিতা সম্ভবাতে আবৃত্তি শেখার জন্য আসবেন, এগুলো তাদের বাড়তি প্রাপ্তি বলে আমি মনে করছি। কারণ আমরা যখন শিখেছি আমরা কিন্তু এই সুযোগগুলো পাইনি, কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি যে আসলে এই মঞ্চভীতি তাড়ানোর একমাত্র উপায় হচ্ছে বারবার করে মঞ্চে ওঠা এবং শোনানো, সুযোগ পেলেই মানুষকে কবিতা শোনানো, মেমারি স্মৃতি থেকে শোনানো। অনবরত যদি এই প্র্যাকটিসগুলো করা যায় তাহলে কিন্তু মঞ্চে ওঠার যে ভয় সেটা কেটে যায়। মাইক্রোফোন নিয়ে বিরাট প্রবলেম আমাদের। সেই মাইক্রোফোন যদি নিয়মিত আমি চর্চা করতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে মাইক্রোফোনটা কোন অ্যাঙ্গেলে নিলে আমার ফ্লপ আসবে না, আমার ভপ ভপ আওয়াজ আসবে না। স্বর প্রক্ষেপণ এবং মাইক্রোফোন মিলে কি করে আমি মায়া তৈরি করব, কি করে আমি একটা শব্দের প্রতিমা তৈরি করব, সেগুলো কিন্তু ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে একটা মানুষ বুঝতে পারে এবং তখন সেই আত্মবিশ্বাস নিয়ে সে একটা স্বর ফেলতে পারে, সে একটা শব্দের উচ্চারণ করতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু কবিতা সম্ভবাতে আমরা চেষ্টা করছি। এবং এটা তো গেল চর্চার দিক। চর্চার আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আগামী কোনো একটা ভিডিওতে আমি শোনাবো। এখানে এর পাশাপাশি আমরা নিয়মিত, যেটা ইতিমধ্যেই শুরু করেছি, আমাদের এই নভেম্বরেই আছে একটা ওয়ার্কশপ আছে। আমি সেই ওয়ার্কশপ নিয়েও বেশ কিছু কথা বলবো তোমাদের, যে মাইক্রোফোনের ব্যবহারটা কিভাবে করব সেটা নিয়ে ওয়ার্কশপ। শুধু একটা বিষয় না, কখনো হয়তো ছন্দ নিয়ে পরপর 3টে ক্লাস হলো, এক্সপার্ট এলেন, তিনি শেখালেন, কোনো একজন কবি হয়তো এলেন, এসে ধরে 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 তিনি আমাদের ছন্দটা শেখালেন। এরকম এই যে ধারাবাহিক একটা চর্চা, আবৃত্তি চর্চার বিভিন্ন অঙ্গন, বিভিন্ন আঙ্গিক, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা সেমিনার করব, আমরা ওয়ার্কশপ করব। কোনো প্রথিত যশাকৃতি অধ্যাপক তিনি হয়তো কোনো দিন এসে আমাদের জীবনানন্দ পড়ালেন, কোনো দিন হয়তো এসে তিনি আমাদের মধুসূদন পড়ালেন। অর্থাৎ সাহিত্যের এই অঙ্গনে গভীরভাবে ডুব দেওয়ার জন্য যে যে জায়গা যেতে হবে চেষ্টা করব। আমি তো খুব ছোট্ট একজন মানুষ, আমার তো সাধ্য খুব কম, কিন্তু স্বপ্নটা বিরাট, একাকার স্বপ্ন। কিন্তু সেই ছোট্ট মানুষটি চেষ্টা করবে সমস্তগুলো অঙ্গন ছোট্ট ছোট্ট করে তোমাদের জন্য, তোমাদের সামনে তুলে ধরার। আর সে সমস্ত কারণের জন্যই কিন্তু আজকে এই কবিতা সম্ভবা, এই সমস্ত ছোট্ট ছোট্ট কুঁড়ি সে ফুল হয়ে ফুটে উঠবে, সেই ভাবনা থেকে কবিতা সম্ভবা প্রস্তুত। কবিতা সম্ভবা নিজেও একটি ছোট্ট কুঁড়ি। তোমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা চাই যাতে কবিতা সম্ভবা একদিন পরিপূর্ণ একটি ফুল হয়ে সে সৌরভ দিতে পারে, সে রং বিলাতে পারে, সবার ভালোবাসা আদায় করে নিতে পারে। আজ এই পর্যন্তই, অনেক কথা বলে ফেললাম। সবাই খুব 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 ভালো থেকো। আর যারা যারা কবিতা সম্ভবাতে যোগ দিতে চাও নিশ্চয়ই যোগাযোগ করো। আমি যোগাযোগ নাম্বার আমার এই ভিডিওর নিচে দিয়ে দেব। ভালো থেকো সবাই, নমস্কার।